15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে S2S মিডিয়ার আয়োজনে একটি জেলাব্যাপী বিদ্যালয় স্তরে কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে আজ 20টি বিদ্যালয় এসেছে S2S মিডিয়ার স্টুডিওতে। এই 20টি বিদ্যালয়ের মধ্যে প্রথম পর্বে হবে প্রিলিমিনারি টেস্ট। এখানে কিছু প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদের মধ্যে থেকে উঠে আসবে দ্বিতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বে 5টি বিদ্যালয়কে আমরা সিলেক্ট করে নেব। এই 5টি বিদ্যালয়ের মধ্যে হবে ফাইনাল রাউন্ডের খেলা। এই প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ কুইজ কম্পিটিশনে আজ আপনাদের সকলকে S2S মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। এই 18টি প্রশ্নের উত্তর কারা কারা সঠিকভাবে দিয়ে এলো দ্বিতীয় পর্বে, সেই উত্তরগুলির অনুযায়ী আমাদের কুইজ মাস্টার শুভঙ্কর দত্ত এবং মিলন দে আর তাদের টিম যে ফলাফল রেখেছেন তা হলো 5 নম্বর অর্থাৎ 5th স্কুল সেন্ট অ্যান্ড্রিউস হাই স্কুল, সৌভিক মুখার্জি মিশ্র ক্লাস 10, শুভ্রদীপ রজক ক্লাস 9। 4 নম্বর অর্থাৎ 4th স্কুল শিউরি বেনিমাধব ইনস্টিটিউশন, অদ্রিজা কর্মকার ক্লাস 11, কৌলিক ভট্টাচার্য ক্লাস 11। 3rd স্কুল কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন, জেনাত তামান্না ক্লাস 11, ঈশিতা দে সরকার ক্লাস 11। 2nd স্কুল BKTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়, অভিত চৌধুরী ক্লাস 12, স্পন্দন ব্যানার্জি ক্লাস 11। এরপরে কে প্রথম সারিতে এসে একদম ফার্স্ট যে নম্বরটি পেয়েছে, বীরভূম জেলা স্কুল সৌরদ্যুতি গুঁই ক্লাস 12, সৌরদীপ চ্যাটার্জি ক্লাস 11। শুরু হোক এবার সেকেন্ড ইনিংস অফ কুইজ কম্পিটিশন S2S মিডিয়া উইথ কুইজ মাস্টার শুভঙ্কর দত্ত, মিলন দে অ্যান্ড স্পেশাল কুইজ মাস্টার সৌম্যদীপ ঘোষ। S2S মিডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রশ্নোত্তরের আসর শুরু হয়েছিল প্রথম পর্বের সমাপ্তিতে, আমরা পৌঁছে গেছি দ্বিতীয় পর্বে, যার পরিচালনায় আজকের সম্পূর্ণ এই কুইজ কম্পিটিশন অর্থাৎ প্রশ্নোত্তর পর্বটি চলবে। তিনি হলেন আমাদের সঙ্গে এসেছেন সম্মানীয় কুইজ মাস্টার শ্রী শুভঙ্কর দত্ত, বীরভূম তথা পশ্চিমবঙ্গের একজন বিশেষ কুইজ মাস্টার হিসেবে খ্যাত মানুষ তিনি। তার টিম আজকে সঙ্গে রয়েছে, টেকনিক্যাল সাপোর্টে রয়েছে সম্মানীয় শ্রী মিলন দে, স্কোরার হিসেবে রয়েছে সম্মানীয় শ্রী শৈবাল ব্যানার্জি। আর শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে জিতে এসেছি তা না, লটারি জিতে কারা টিম ABCDতে এলো শুনবো টিম এর কাছে। টিম এ কারা এসেছে? আমরা BKTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়, আমি একাদশ শ্রেণীর স্পন্দন ব্যানার্জি এবং আমার সাথে আছে দ্বাদশ শ্রেণীর আবিদ চৌধুরী।
টিম বি, আমরা কালীগতি স্মৃতিনারী শিক্ষানিকেতন, আমি জিনাত তামান্না আর আমার পাশে ঈশিতা দে সরকার। টিম সি, আমার নাম সুব্রদীপ রজক আর আমার সঙ্গী হচ্ছে সৌভি মুখার্জি মিশ্র, দশম শ্রেণী, আমরা সেন্ট অ্যান্ড্রুজ হাই স্কুল থেকে এসেছি। টিম ডি, আমরা শিউডি বেণীমাধব ইনস্টিটিউশন থেকে এসেছি, একাদশ শ্রেণী, অদ্রিজা কর্মকার, কৌলিক ভট্টাচার্য। টিম ই, আমরা বীরভূম জেলা স্কুল থেকে এসেছি, আমি একাদশ শ্রেণীর সৌরদীপ চ্যাটার্জি এবং আমার সাথে আছে দ্বাদশ শ্রেণীর সৌরদ্যুতি গুণ। খুব সুন্দর একটা টিম আমরা পেয়েছি নাকি শুভঙ্করদা, কি বলছেন? শুরু করুন তাহলে আপনার কুইজ কম্পিটিশন। চলে আসুন, আপনারা সকলে দেখুন S2S মিডিয়ার পক্ষ থেকে এই রয়্যাল কুইজ কম্পিটিশন। তাহলে শুরু করছি আমরা মেন রাউন্ড। প্রিলিমিনারি রাউন্ডের পর আমরা 5টা টিমকে পেয়েছি, এরপর লটারি হয়েছে, লটারির পর আমরা ABCDE এই 5টা টিমকে ঠিক জায়গায় বসানো হয়েছে। আমরা শুরু করব। আমরা করিদ্ধা কুইজ কেন্দ্র আজকের এই কুইজ প্রতিযোগিতা পরিচালনা করছি। আজকের কুইজ মাস্টার হিসাবে আছেন শ্রী মিলন কুমার দে এবং আমি শুভঙ্কর দত্ত, আর আজকের স্কোরার হিসাবে আছেন শৈবাল ব্যানার্জি। আর ইউ রেডি ফর দ্য কুইজ? রাউন্ড 1। আচ্ছা, নিয়মটা বলি। নিয়মটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্নের জন্য 10, বোনাসে 5, আর পাউন্সটা তোমরা জানো সবাই। পাউন্সে যদি সঠিক উত্তর বলো +10, আর যদি ভুল হয় তাহলে -5। তাহলে আমরা শুরু করছি আজকের কুইজের প্রথম রাউন্ড টিম এ কে দিয়ে। তোমার জন্য স্ক্রিনে প্রথম প্রশ্ন। 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করে। 4টি সিংহের মুখ, নিচে বেদি বা পাদভূমিতে অশোক চক্র, ডান পাশে ষণ্ড বা ষাঁড় ও বাম দিকে ঘোড়ার মূর্তি। নিচে দেবনাগরী অক্ষরে যে কথাটি লেখা আছে তা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। সেই কথাটি কি সেটি বলতে হবে। টিম এ তোমার ডাইরেক্ট প্রশ্ন। আমি পাউন্স কাউন্টডাউন শুরু করছি। 5, 4, 3, 2, 1। আচ্ছা, 4টে টিমই পাউন্স করছে, তোমরা অ্যান্সারগুলো লেখো। চারটে টিম পাউন্স করেছে, আমরা অ্যান্সার দেখেছি। তোমাদের ডাইরেক্ট প্রশ্ন বলো। সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। দেখি আমরা স্যার কি উত্তর দিচ্ছেন। সঠিক উত্তর হচ্ছে সত্যমেব জয়তে। এক্সেলেন্ট কুইজিং, 5টা টিমই +10। এই রাউন্ডের পরের প্রশ্ন টিম বি তোমাদের জন্য। রথের মতো তৈরি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি প্রতিটি পাশে 12টি বিশাল খোদাই করা পাথরের চাকা এবং 7টি পাথরের ঘোড়া রয়েছে এবং প্রবেশদ্বারটি 2টি পাথরের হাতিকে পিষে ফেলা সিংহ দ্বারা সুরক্ষিত। এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলে। কোন মন্দিরের কথা বলছি? ডাইরেক্ট প্রশ্ন। টিম বি তোমাদের। পাউন্সের জন্য কাউন্টডাউন শুরু করছি। 5, 4, 3, 2, 1। পাউন্স স্টপ। দুটো টিম পাউন্স করেছে, দেখি। টিম ই +10, টিম ডি +10। আমরা ডাইরেক্ট তোমাদের প্রশ্ন ছিল, বলো। কোণারকের সূর্য মন্দির। দেখি স্যার উত্তরটা কি। সঠিক উত্তর কোণারকের সূর্য মন্দির। একটু হাততালি হোক, খুব ভালো উত্তর। পরবর্তী প্রশ্ন টিম সি তোমাদের জন্য। ফুলুর 70তম জন্মজয়ন্তীর দিনে রবীন্দ্রনাথ এসেছিলেন
আবেগ মথিত কণ্ঠে বিশ্বকবি বলেছিলেন, আমরা দুজনে সহযাত্রী, কালের তড়িতে আমরা প্রায় এক ঘাটে এসে পৌঁছেছি। সেদিন রবীন্দ্রনাথ ফুলুর হাতে তুলে দিয়েছিলেন একটি তাম্র ফলক, তাতে খোদাই করা ছিল কবির লেখা দুটি লাইন, প্রেম রসায়নে ওগো সর্বজন প্রিয়, করিলে বিশ্বের জনে আপন আত্মীয়। কে এই বিখ্যাত বিজ্ঞানী? ডাইরেক্ট প্রশ্ন, টিম সি তোমাদের। পাউন্স 5 4 3 2 1। পাউন্স স্টপ। তিনটে টিম পাউন্স করছে। টিম ডি +10, টিম ই +10, টিম এ +10। এবার ডাইরেক্ট প্রশ্ন ছিল তোমার। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দেখি উত্তরটা কি। সঠিক উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এক্সেলেন্ট কুইজিং, টিম সি +10। পরের প্রশ্ন এই রাউন্ডের টিম ডি তোমাদের জন্য। রাজা হর্ষবর্ধনের সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল প্রায় 10,000। এখানে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন। এটি বর্তমানে বিহারে অবস্থিত। কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে? টিম ডি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। পাউন্স 5 4, আর কাউন্টডাউন করছি না, লিখতে শুরু করো। আশা করি এটা ফুল হাউস হবে। টিম এ +10, টিম বি +10, টিম সি +10, টিম ই +10। এবার তোমাদের ডাইরেক্ট। নালন্দা বিশ্ববিদ্যালয়। ওরা বলছে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং সঠিক উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়। এই রাউন্ডেই 5টা টিমই 10 করে পেয়েছে। এই রাউন্ডের শেষ প্রশ্ন টিম ই তোমাদের। আচ্ছা, একটা অন্তরা মুখরা আছে। অন্তরা বাজছে, তোমাদেরকে মুখরাটা বলতে হবে। টিম ই তোমাদের ডাইরেক্ট প্রশ্ন ছিল, শুরুটা বলতে হবে, গানের শুরুটা। পাউন্স 5 4 3 2 1। দুটো টিম পাউন্স করছে। টিম ডি +10, টিম এ +10। ডাইরেক্ট প্রশ্ন তোমাদের ছিল, বলো। গেস করো, নেগেটিভ নেই। ঠিকঠাক বলতে হবে, গানের লাইনটা ঠিক বলতে হবে। না পারলে আমরা বোনাসে যাব। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলো। বোনাসে যাই তাহলে। আচ্ছা, বোনাস তোমাদের, বলো। আর আর পরের লাইনগুলো। আচ্ছা, সেটা পরের লাইনের জন্য নাম্বার কাটা যাচ্ছে না, আমরা দেখি উত্তরটা কি। স্যার উত্তরটা দিচ্ছেন। এক্সেলেন্ট অ্যান্সার, টিম বি, বোনাস 5। আমরা একটা রাউন্ড শেষ করলাম। এই রাউন্ডের পর আমরা জেনে নেব স্কোরটা কি হলো। সবাই খুব ভালো খেলেছো এই রাউন্ডে, আমরা একটু স্কোরটা জেনে নেব। বাহ, সবাই খুব ভালো খেলছো, খুব কাছাকাছি। টিম এ 40 মার্কস, টিম বি, একটু হাততালি হোক, টিম বি 35, টিম সি 30, টিম ডি 50, টিম ই 40। খুব কাছাকাছি, ক্লোজ কম্পিটিশন। আমরা চলে যাচ্ছি এই কুইজের সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। এই সেকেন্ড রাউন্ডটা আমরা যেহেতু এটা ক্লকওয়াইজ হয়েছে, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে,
তাহলে আমরা শুরু করব টিম ই কে দিয়ে। রাউন্ড 2, দেখি নিয়মগুলো কি আছে। একই নিয়ম আছে, তাহলে নিয়ম একই। আমরা শুরু করছি সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন টিম ই তোমাদের জন্য। আচ্ছা, একটা ভিডিও ক্লিপ আছে, আমরা একটু সাউন্ডটা শুনে নেব। मैं लक्ष्मीबाई, महाराज गंगाधर राव की पत्नी, नवलकर वंश की वधू, प्रतिज्ञा करती हूँ, जब तक मेरे शरीर में रक्त है, जब तक मेरे हृदय में धड़कन है, जब तक मेरे श्वास में प्राण है, मैं पूर्ण निष्ठा से झांसी की सेवा करूंगी। नहीं झुकने दूंगी झांसी का स्वाभिमान, नहीं झुकने दूंगी मातृभूमि का मस्तक। এবার ভিডিওটা দেখলাম, প্রশ্ন এসেছে? প্রশ্ন আসেনি, স্যার প্রশ্ন দেবেন এবার। मैं लक्ष्मीबाई, महाराज ঝাঁসি রানী লক্ষ্মীবাই তার আসল নাম কি, এটা হচ্ছে প্রশ্ন। টিম ই তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। পাউন্স 5 4 3 2 1। আচ্ছা, তিনটে টিম পাউন্স করেছে। যদি টাইটেলটা জানতে চাই, ওটা তো টাইটেল নয়। ঠিক আছে, আমি দেখি উত্তরটা নিই। তোমাদের ডাইরেক্ট প্রশ্ন বলো। মণিকর্ণিকা। মণিকর্ণিকা কি? সারনেমটা তো দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি এদের কাছে উত্তর পাই কিনা। আচ্ছা, মণিকর্ণিকা জানা আছে। একটা টিম ঠিক লিখেছে টাইটেলটা, ওরা লিখেছে মণিকর্ণিকা তাম্বে। সঠিক উত্তর হচ্ছে মণিকর্ণিকা তাম্বে। তবে মণিকর্ণিকা লেখার জন্য আমরা মার্কস দেবো। তাহলে টিম এ, টিম বি এবং টিম ডি +10। ডাইরেক্ট প্রশ্ন ছিল টিম ই এর, তারাও +10, মানে বি এই সি বাদ দিয়ে সবাই +10। যেহেতু ওটা বোনাসে আসেনি, আমরা জাস্ট ওই জায়গাটা দেখলাম যে উত্তরটা পাচ্ছ কিনা। ঠিক আছে, মানে তুমি যদি টাইটেলটা বলতে পারতে তাহলে আমরা ভাবতাম যে আমরা এই জায়গাটায় বোনাস নেবো কিনা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে প্রশ্ন ছিল টিম ই এর। পরের প্রশ্ন টিম ডি। এক্স একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় ছিলেন ও রক্ষণে খেলার জন্য, মানে ডিফেন্সে খেলার জন্য খ্যাতি লাভ করেছিলেন। দৈনিক ইংলিশম্যান একটা পত্রিকা তাকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিলেন। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার খেলা দেখতে কলকাতা থেকে আসতেন। তিনি নিজে পদ্মশ্রী পুরস্কারের জন্য এক্সের নাম মনোনীত করেন। এখন প্রশ্ন হচ্ছে এক্স কে, কার নাম মনোনীত করেন, কোন ফুটবলারের কথা বলছি? এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন টিম ডি। টিম ডি এর ডাইরেক্ট প্রশ্ন পাউন্স 5 4 3 2, হাত তোমরা করবে, 3 2 1। ঠিক আছে, তিনটে টিম লেখো। টিম ই +10, টিম এ +10, টিম সি একটু পরে বলছি। আমরা চলে যাচ্ছি, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন ছিল, বলো। গোষ্ঠপাল। গোষ্ঠপাল, দেখি উত্তরটা আমরা, স্যার কি বলছেন? সঠিক উত্তর হচ্ছে গোষ্ঠপাল। মানে শোনা যায় যে ওনার পাটা এত শক্ত ছিল, যখন দাহ করা হচ্ছে যে পাটা নাকি সব থেকে শেষে পুড়েছিল, এতটাই পাটা শক্ত ছিল, এটা শোনা যায়। যাই হোক, গল্প এরকম অনেক থাকে। তো সঠিক উত্তর হচ্ছে গোষ্ঠপাল। টিম ডি ওদের ডাইরেক্ট ছিল +10। এবার আসি টিম সি এর। টিম সি আনফর্চুনেটলি -5, ওরা লিখছে ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ তো ঠিক, একদম তাই। তাহলে টিম সি -5।
আচ্ছা, এই রাউন্ডের পরের প্রশ্ন টিম সি তোমাদের। দেখি কে কার সম্বন্ধে বলেছেন, তাহলে একটা নিশ্চয়ই অডিও ক্লিপ কিছু আছে, ভালো করে শুনবে। এটা আমার দুটো অ্যান্সারই চাই। ঠিক আছে, আমরা অডিও ক্লিপটা শুনলাম। ডাইরেক্ট প্রশ্ন ছিল তোমাদের। তো প্রশ্ন হচ্ছে কে বলেছেন, কার সম্বন্ধে বলেছেন। যিনি বলছেন তিনি নিজের গলায় এটা বলছেন, মানে আবৃত্তি করছেন। ঠিক আছে, ডাইরেক্ট প্রশ্ন ছিল তোমাদের। পাউন্স 5 4 3 2 1। একটা টিম পাউন্স করছে, আমরা দেখি। এক্সেলেন্ট অ্যান্সার টিম এ +10। এবার তোমাদের প্রশ্ন। রবীন্দ্রনাথের সম্বন্ধে সম্ভবত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলছেন। আমরা পার্ট মার্কিংয়ের কথা যদি না ভাবি তাহলে আমরা একটু বোনাসে যাই। ঠিক আছে, বেশ, প্রশ্ন ছিল তোমার, আমরা বোনাসে যাচ্ছি। বলো। রবীন্দ্রনাথের সম্পর্কে বলা হয়েছে, কে বলেছেন বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তোমরা বাউন্স করেছিলে, তোমরা বলো। রবীন্দ্রনাথের সম্পর্কে বলা হয়েছে। ওটা তো সবাই বলছে, আমরা পার্ট মার্কিংয়ের জায়গায় যাচ্ছি না। কে এটা পারবে না? আচ্ছা, আরেকবার কি বাজাবো? মানে হয়ে গেছে, কোশ্চেনটা হয়ে গেছে, আমরা অ্যান্সারও পেয়ে গেছি। গলাটা যদি চেনা যায় আরেকবার বাজাই, স্যার যদি বাজান একবার। আচ্ছা, যারা পেরেছিল তারা অ্যান্সারটা বলুক মাইক্রোফোনে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলছেন কাজী নজরুল ইসলাম। এক্সেলেন্ট অ্যান্সার, খুব ভালো লাগলো যে এই উত্তরটা আমরা পেয়েছি। আমরা ভেবেছিলাম হয়তো উত্তরটা পাবো না, খুব ভালো লাগলো। টিম সি এর ডাইরেক্ট ছিল, এবার আমরা টিম বি এর ডাইরেক্ট প্রশ্ন। টিম বি তোমাদের। তিনি ছিলেন ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের এক অগ্রগণ্য বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক। 1915 খ্রিস্টাব্দের 12ই মে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকি মারু সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন রাজা প্রিয়নাথ ঠাকুর ছদ্মনামে। 1943 সালে জাপান সরকার তাকে সম্মানসূচক সেকেন্ড অর্ডার অব দি মেরিট অব দি রাইজিং সান খেতাবে ভূষিত করেন। কার কথা বলছি? এটা ডাইরেক্ট প্রশ্ন। টিম বি তোমাদের। পাউন্স 5। আচ্ছা দেখা যাক, এটা সবাই পাউন্স করছে, হয়তো ফুল হাউস পাউন্স করেছে, ওরা লিখেই ফেলেছে। টিম ডি +10, টিম ই +10, টিম সি +10, টিম এও +10। বলো। রাসবিহারী বসু। দেখি আমরা উত্তরটা। সঠিক উত্তর রাসবিহারী বসু। 5টা টিমই ফুল মার্কস +10। তাহলে ফুল হাউস। একটু জোরে হাততালি হোক নিজেদের জন্যই, সবাই খুব ভালো খেলছো। পরের প্রশ্ন টিম এ তোমাদের, এই রাউন্ডের শেষ প্রশ্ন। এক্স 1905 সালে বঙ্গমাতা ছবিটি আঁকেন, সেটাই পরবর্তীকালে ভারত মাতা ছবি হিসাবে বিবেচিত হয়। এই ছবিতে এক্স বঙ্গমাতাকে হিন্দু সম্পদের দেবী লক্ষ্মী রূপে বৈষ্ণব সন্ন্যাসিনীর বেশভূষায় চিত্রিত করেছেন। এক্স কে কে এঁকেছিলেন? ডাইরেক্ট প্রশ্ন ছিল টিম এ তোমাদের। পাউন্স। আচ্ছা সবাই পাউন্স লেখো লেখো। আচ্ছা লেখা হয়ে গেছে ওদের। টিম সি +10,
টিম D+10, EO+10, টিম B+10, তোমাদের বলো। হ্যাঁ, ডাইরেক্ট। অবনীন্দ্রনাথ ঠাকুর। এক্সেলেন্ট কুইজিং, সব কটা টিম দারুণ খেলছো, খুব ভালো উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর। সবাই +10। তাহলে দুটো রাউন্ড শেষ, আমরা স্যারের কাছে একটু স্কোরটা জেনে নিই। যেহেতু পাউন্স আছে, তাহলে এটা বলা যেতে পারে যে খুব যদি পার্থক্য থাকেও পরবর্তী রাউন্ডগুলোতে মেকআপ করে দেওয়া যায়, কাছাকাছি আছে, খুব একটা পেছনে কেউ নেই। আচ্ছা, টিম সি আছে 45, কিন্তু যদি পরের রাউন্ডে 5টা প্রশ্ন পারে তাহলেই তো অনেকটা মেকআপ হয়ে যাবে, তাই না? ঠিক আছে, দেখা যাক। তাহলে দুটো রাউন্ড শেষ, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখি স্যার কোন রাউন্ড রেখেছেন আমাদের জন্য। রাউন্ড 3, ইনক্রেডিবল ইন্ডিয়া। এক্ষেত্রে যেটা করতে হবে তোমাদের, 6টা ছবি স্যার একটা একটা করে দেবেন। পরবর্তীতে ছবিটা একেবারে সামনে স্টিল অবস্থায় আসবে, সেই ছবিগুলো দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোন স্টেটের কথা বলা হচ্ছে, ওই ছবিগুলো কোন স্টেটকে রিপ্রেজেন্ট করছে। স্টেট, তাহলে তোমাদেরকে কাগজে ওটা অ্যান্সার দিতে হবে। 1 2 3 4 5 6 খাতাতে লিখে নাও পরপর, ঠিক আছে? সঠিক, প্রত্যেকটা সঠিকের জন্য আমরা 3 করে পাবো, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর টাইমটা এখানে 1 মিনিট দেওয়া আছে, আমরা 1 মিনিটই সময় দেবো, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে লিখতে হবে। স্যার একটা একটা করে ছবি প্রথমে দেখাবেন, তারপরে ছবিগুলো স্টিল একবারে পুরো একসাথে আসবে একটা ফ্রেমে। তাহলে সবাই রেডি? বলো। না না না, এটা কমন রাউন্ড, এটা কমন রাউন্ড, সবার জন্য একই ব্যাপার, ঠিক আছে? ঠিক আছে, বুঝতেই পারছো 6টা ছবি আসবে। সাবমিট অ্যান্ড এক্সচেঞ্জ ইউর পেপারস। তোমরা এক্সচেঞ্জ করে নাও, এক্সচেঞ্জ করো, তোমরাই এখন টিচার, এক্সচেঞ্জ করো। আর ওই খাতাটা আমি দেখব, দেখি স্যার কি উত্তর দিচ্ছেন। তোমরা নাম্বার দেবে। জম্মু অ্যান্ড কাশ্মীর, যদি কাশ্মীর কেউ লিখে থাকে তাহলে ওটা আমরা ফুল মার্কস দিচ্ছি। 2 নম্বরটা কেরালা, গডস ওন কান্ট্রি। 3 নম্বরটা হচ্ছে ওড়িশা, ওখানে স্যান্ড আর্ট ছিল, স্যান্ড আর্ট ছিল। 3 করে, সবগুলো 3 করে। 4 নম্বরটা হচ্ছে পাঞ্জাব। 5 নম্বরটা হচ্ছে রাজস্থান। 6 নম্বরটা গুজরাট। তাহলে আমি নাম্বারগুলো বলি। টিম ই, টিম ই 5টা ঠিক করেছো, তাহলে 15 মার্কস, 15। আচ্ছা, এটা তো এক্সচেঞ্জ করতে হবে। দেখি টিম ডি, টিম ডিও 15, 15। টিম সিও 15। এক্সচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, টিম বি হচ্ছে 9। আর বলো গুজরাট, ঠিক আছে দাও তাহলে। আচ্ছা, টিম বি 12। হ্যাঁ, তোরা নাম্বার দিস নি। আচ্ছা, টিম এ 18, 18। টিম এ, জোরে হাততালি হোক, খুব ভালো খেলছো তোমরা, স্টেটগুলো চিনতে পারছো। অ্যাকচুয়ালি এই মানে অডিওটা আমাদের নস্টালজিয়া, এগুলো আমরা ছোটবেলায় শুনে বড় হয়েছি। হ্যাঁ একদম, ওটা স্ট্যান্ডার্ড ছিল ওটাতে। ঠিক আছে, তাহলে একটা ক্লকওয়াইজ হচ্ছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ।
আর একটা কমন রাউন্ড ছিল, নিয়ম একই। শুরু করব আমরা টিম এ কে দিয়ে। তোমাদের প্রথম প্রশ্ন আসছে, স্ক্রিনে দেখি আমরা। আচ্ছা, দেখি এখানেও একটা ভিজুয়াল আছে। स्क्वाड्रन लीडर राकेश शर्मा, सारे राष्ट्र का ध्यान आपके तरफ है और हम सब आपको बधाई देते हैं। यह एक ऐतिहासिक कदम है। मेरी आशा है कि इससे हमारा देश अंतरिक्ष के प्रति जागरूक होगा और साथ ही हमारे युवकों को साहसिक कार्य करने की प्रेरणा मिलेगी। प्रश्न तो आपसे बहुत से पूछने हैं, लेकिन थोड़े से पूछती हूँ। ज़मीन पर तो आपकी ट्रेनिंग बहुत कठिन रही और एक वैसा ही वातावरण बनाया गया जैसे कि अंतरिक्ष में होता है। अब आप वास्तव में अंतरिक्ष में हैं, तो क्या वैसी ही हालत है या कुछ अलग लग रहा है? जी, पहले तो मैं भारत के नागरिक होने के नाते आपको धन्यवाद देता हूं और मेरे क्रू मेंबर्स भी मेरे साथ आपको धन्यवाद देते हैं आपकी बधाई के लिए। जैसे आपने कहा, हमारी ट्रेनिंग बहुत रवीश मल्होत्रा की और मेरी दोनों की ट्रेनिंग काफ़ी मुश्किल थी, मगर अभी हमें आके पता लग रहा है कि ये जो ट्रेनिंग हमें मिली, ये ट्रेनिंग ज़रूरी थी, क्योंकि जब भी हमारी डॉकिंग मनूवर हुआ है बगैर किसी तकलीफ के, हमें तो ऐसे लगा जैसे कि हम सिमुलेटर में ही बैठे हुए हैं। तो ये हमें सब बताता है कि जो ट्रेनिंग हुई है, कड़ी ट्रेनिंग, इसकी ज़रूरत थी, जिसकी वजह से हम बगैर किसी तकलीफ के सक्सेसफुल डॉकिंग कर पाए हैं। ऊपर से भारत कैसा दिखता है आपको? প্রশ্ন করলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। উত্তরটা আমরা তোমাদের কাছ থেকে শুনবো। কি উত্তর দিয়েছিলেন? কাকে প্রশ্ন করা হয়েছিল? রাকেশ শর্মাকে। কি উত্তর দিয়েছিলেন এটা জানতে চাই। টিম এ এর ডাইরেক্ট প্রশ্ন, পাউন্স। আচ্ছা, সবাই পাউন্স করছে। বলো, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন ছিল। सारे जहां से अच्छा। আমরা দেখি উত্তরটা। हम बगैर किसी तकलीफ के सक्सेसफुल डॉकिंग कर पाए हैं। ऊपर से भारत कैसा दिखता है आपको? जी, मैं बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से अच्छा। सारे जहां से अच्छा, এক্সেলেন্ট অ্যান্সার। খুব ভালো কুইজিং, কারণ 5টা টিমই ফুল মার্কস। 10 একটু জোরে হাততালি হোক, একটু হাততালি হোক নিজেদের জন্য। খুব ভালো খেলছো তোমরা। আচ্ছা, পরের প্রশ্ন টিম বি, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে উত্তর কলকাতায় হেদুয়া অঞ্চলে সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল এই বিপ্লবী সংগঠন। কলকাতায় শুরু হলেও ধীরে ধীরে এর কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে ঢাকা শহরেও। স্বাধীনতা সংগ্রামের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত এই সংগঠনটির নাম কি? এটা প্রশ্ন হচ্ছে টিম বি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। পাউন্স। 5 4 3 2 1। 3টে টিম পাউন্স করছে। আমরা কিন্তু এক্স্যাক্ট উত্তরে যাব, এক্স্যাক্ট দরকার। আচ্ছা, টিম এ +10, টিম ডি যদি কারেকশনটা না করতো তাহলে মাইনাস হতো, তাহলে এখন +10। আচ্ছা, টিম ই +10। আচ্ছা, ওরা পাউন্স করেনি। তোমাদের ডাইরেক্ট প্রশ্ন।
চেষ্টা করো, নেগেটিভ নেই। তাহলে বোনাসে যাব। কোনো গেস কি হতে পারে? ঠিক আছে, তাহলে আমরা বোনাসে যাচ্ছি। বলো। বোনাসেও নেগেটিভ নেই, ওরা কিন্তু উত্তর দিয়েছে, আমরা পেতেই পারি উত্তর, ওরা চেষ্টাই করলো না, একটাও বললো না। ঠিক আছে, আমরা তাহলে বোনাসের জন্য ছেড়ে দিচ্ছি, বোনাসের জন্য আমরা আর সময় দিচ্ছি না, আমরা উত্তরটা দেখি, দেখি আফসোস হয় কিনা। অনুশীলন সমিতি, একটু চেষ্টা করলে কি হতো? এটা চেষ্টা করলেই হতো, নেগেটিভ নেই, ডাইরেক্ট প্রশ্ন আমরা চেষ্টা করতেই পারি। ঠিক আছে, তাহলে এই রাউন্ডের পরের প্রশ্ন টিম সি, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। আচ্ছা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে তারপরে একটা দেখো সাদা জায়গা, বোঝাই যাচ্ছে স্ক্রিনটাতে ওখানটা সাদা দেওয়া জায়গা, তাকে উৎসর্গ করেন, তাহলে কিছু একটা উৎসর্গ করেছেন। উৎসর্গপত্রে লেখেন, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে ড্যাশ নাটিকাটি উৎসর্গ করলাম। তাহলে এখন বুঝতে পেরে গেলাম যে একটা নাটিকা নাম ওখানে আসবে, সেই নামটা কি সেটা প্রশ্ন। নাটিকার নাম কি? ডাইরেক্ট প্রশ্ন তোমাদের। পাউন্স। 5 4 3 2 1। কেউ চেষ্টা করছে না, এবার একটু সিরিয়াস হয়ে গেছে, কারণ অনেকটা এগিয়ে গেছে কম্পিটিশন, নাম্বারটাও ঠিকঠাক জায়গায়। বলো তোমার ডাইরেক্ট প্রশ্ন। মনে হচ্ছে স্যার নেতাজি। মনে হচ্ছে নেতাজি, নেতাজিকেই তো দেশনায়ক আখ্যা দিয়ে কিন্তু একটা নাটিকা উৎসর্গ করছে, সেই নাটিকাটার নাম কি তাই হতে পারে? নাটক, নাটক, ড্রামা, ড্রামাটার নাম কি তাই হতে পারে? নেতাজি। কিছু কিছু মাথাতে আসছে? গোড়া, গুড গেস কিন্তু নয়। বলো তোমরা। রক্তকরবী চেষ্টা করেছো? তাসের দেশ। এটা কি প্রশ্ন না উত্তর? না উত্তর, তাসের দেশ। নব উত্তরটা? হ্যাঁ না বোনাসে যাব? না দিতে বলবো। আচ্ছা ও নিতেই বলছে, দেখি আমরা উত্তরটা। সঠিক উত্তর হচ্ছে তাসের দেশ। ওরা কনফিউজ ছিল বোধহয়, সেই কারণে ওরা পাউন্স করেনি, কিন্তু অসাধারণ খেলছে টিম এ। টিম এ বোনাস 5, খুব ভালো উত্তর। এই রাউন্ডের পরের প্রশ্ন টিম ডি, তোমাদের। বিড়লা হাউস বা বিড়লা ভবন নামে পরিচিত 30 জানুয়ারি মার্গের এই বাড়িটির নাম পরিবর্তন করে কি রাখা হয় এবং কেন? এটা প্রশ্ন। আমি শুধু এইটুকু বলি, কি রাখা হয় সেটা বললেই হবে। বিড়লা হাউস বা বিড়লা ভবন, এটা দিল্লির 30 জানুয়ারি মার্গ বলে একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে সেই বাড়িটা। ওই বাড়িটার নাম পরিবর্তন করে কি রাখা হয়? এটা ডাইরেক্ট প্রশ্ন। টিম ডি তোমাদের। পাউন্স। 5 4 3 2 1। কোনো পাউন্স নেই। আচ্ছা একটু কি ক্লু দেবো? দরকার আছে? হ্যাঁ একটু ক্লু দিলে ভালো হয়। আচ্ছা ক্লুটা ওই 30 জানুয়ারি, এটা যদি কিছু ক্লু হয়। আর কিছু বলবো না। এবার হাত তুলেছে, এবার কি পাউন্স না বোনাসেই যাব? এবার ডাইরেক্ট নেবো। ওরা ডাইরেক্টের জন্য ছটফট করছে। আমি ক্লুটা দিলাম যদি কেউ পাউন্স করে। হ্যাঁ পাউন্সে ও বলছে মাইনাস হতে পারে। বোনাসে চান্স পেতে গেলে তো ওকে আগে পেরিয়ে আসতে হবে। দেখি তাহলে টিম ডি বলো। গান্ধী ভবন। পাউন্স আর নেবো না আমরা। গান্ধী ভবন। গান্ধী ভবন মানে এক্স্যাক্ট নামটা দরকার, গান্ধী ভবন নয়। বলো। হ্যাঁ বোনাস।
গান্ধী ভবন নয়, শহীদ ভবন। মহাত্মা ভবন। মহাত্মা ভবন মানে সবটাই ওনাকে নিয়েই, কিন্তু একটু চেঞ্জ আছে। বলো। মহাত্মা গান্ধী ভবন। মহাত্মা গান্ধী ভবন। এবার বোনাস পেয়েছে। বলো টিম সি। না, রাষ্ট্রপতি ভবন কেন নাম দিতে যাবে হঠাৎ করে? আচ্ছা, আমরা উত্তরটা একটু দেখি। গান্ধী স্মৃতি, জীবনের শেষ 144 দিন তিনি এই বাড়িটাতেই ছিলেন, ওটার নাম হয়ে গেছে গান্ধী স্মৃতি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার জন্য আমরা কাউকে নাম্বার দিতে পারলাম না। এটা প্রশ্নটা ছিল টিম ডি, তোমাদের ডাইরেক্ট, তাই তো? এরপর টিম ই, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। একবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের সাথে তার বিখ্যাত ডাক্তার বন্ধুর আলাপচারিতা থেকে তর্ক বিতর্ক চলছে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির কার্যকারিতা সম্পর্কে। শেষ পর্যন্ত তিনি বলে উঠলেন, মানে বিধানচন্দ্র রায় বলে উঠলেন, হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি, ইউ মাস্ট নিড সিম্প্যাথি ফর ইয়োর পেশেন্ট। তোমার সিম্প্যাথিটা দরকার। সেই কোন ডাক্তার বন্ধুর সঙ্গে এই আলাপচারিতা চলছিল? এটা প্রশ্ন টিম ই, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। পাউন্স। 5 4 3 2 1। আচ্ছা, পাউন্স করছে, দেখি। আচ্ছা, দেখলাম, পরে বলছি। বলো টিম ই। নীলরতন সরকার। মানে ও বললো মহেন্দ্রলাল সরকার, ও বলছে নীলরতন সরকার। দুটোই সরকার। দেখি কোন সরকার এখানে আসে। সঠিক উত্তর হচ্ছে নীলরতন সরকার। টিম ই +10, আনফর্চুনেটলি টিম সি -5। কিন্তু খুব ভালো গেস করছো, খুব ভালো খেলছো, এটাই ব্যাপার। তাহলে এই রাউন্ডের 5টা প্রশ্ন শেষ। আমরা স্কোরটা জেনে নিই স্যারের কাছে। স্কোর তোমরা দেখতেই পাচ্ছ কি জায়গায় এসে দাঁড়িয়েছে। 133 125, দুটো টিম। খুব কাছাকাছি একটা 87, একটু দূরে 65। দেখা যাক, মানে এর পরে একটা রাউন্ড আছে, আর সৌম্যদীপ স্যার বোধহয় আরও দুটো রাউন্ড রেখেছেন। আমি আপাতত একটা রাউন্ড শেষ করি। আর একটা রাউন্ড হচ্ছে রাউন্ড 5, এটা ক্লকওয়াইজ গেছে, এবারে অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। টিম ই কে দিয়ে আমরা শুরু করব। টিম ই, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। আইডেন্টিফাই দ্য গুগল ডুডল। এই গুগল ডুডলটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি যে কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে গুগল এইরকম ডুডল তৈরি করে। আমরা সকালবেলায় যখন মোবাইলে একটু গুগলটা সার্চ করি, দেখি অনেক রকম ছবি। কিছুদিন আগে অলিম্পিকের গুগল ডুডল, এখনও দেখবে অনেক ধরনের গুগল ডুডল চলছে। তো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই গুগল ডুডলটা, সেটা বলতে হবে। ডাইরেক্ট প্রশ্ন টিম ই তোমাদের জন্য। টিম ই তোমাদের জন্য পাউন্স। 5 4 3 2 1। আচ্ছা, কোনো পাউন্স নেই? দাঁড়াও, হাফ পারবে না? হাফ পেলে তো লাভ নেই, আবার নেগেটিভ হয়ে যেতে পারে। এখন থাক, আমি চাইছি একটু অ্যান্সারটা আসুক। শুধু এইটুকু বলতে পারি। আচ্ছা, গুগল কথাটা পরে পড়া যাচ্ছে? এখানে কোথাও লেখা আছে গুগল? বাঁদিকে একটা টিভি দেখতে পাচ্ছি, সাদা কালো টিভি। তারপর একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, কালার টিভি। তারপর আবার মোবাইল স্ক্রিন, তাই না? ওই সাদা কালো টিভির পাশে দেখো একটা জি লেখা আছে। আর সাদা কালো টিভিটাই একটা যদি ও হয়, তারপরেরটা তাহলে আর একটা ও, তাহলে GOO GLE। ক্লিয়ার? বেশ, এটা হচ্ছে এবছরের একটা ঘটনা। কোনো একটা ঘটনার 75 বছরকে সেলিব্রেট করার জন্য এই গুগল ডুডল তৈরি করা হয়েছে। প্রশ্ন ছিল টিম ই তোমাদের, আর সময় দেবো না। পাউন্স, আবার পাউন্সের জন্য গেলাম। 5 4 3 2
1 বাউন্স করছো, চল লেখো। তুমি করছো? দুটো টিম। দেখি তোমাদের ডাইরেক্ট প্রশ্ন বলো। 75তম প্রজাতন্ত্র দিবস। বোঝাতে পারবে? হ্যাঁ বলো বলো। এক্সেলেন্ট অ্যান্সার, এক্সেলেন্ট অ্যান্সার। মানে ডেকেডস ধরে ধরে আমরা দেখো এখানে যদি সাদা কালো থেকে আমাদের উন্নতিটা দেখো, কালার টিভি থেকে চলে এসছে স্মার্টফোন, ঠিক আছে, কুচকাওয়াজ দেখানো হচ্ছে, তাহলে এটা কি দেখানো হচ্ছে? রিপাবলিক ডে। এক্সেলেন্ট অ্যান্সার, টিম ই +10। এবার ওদেরকেও দিতে হবে নাম্বার, ওরা পাউন্স করেছে, চেষ্টা করেছে এবং রিস্ক নিয়েছে। এক্সেলেন্ট অ্যান্সার, টিম সি +10 এবং টিম বি +10, টিম বিও +10। খুব ভালো লাগলো এই অ্যান্সারটা, মানে চেঞ্জগুলো দেখো। এটা আমাদের এই 2024-এর 26শে জানুয়ারি এই গুগল ডুডলটা, ঠিক। বেশ, তাহলে প্রশ্ন ছিল টিম ই তোমাদের, পরের প্রশ্ন টিম ডি তোমাদের। আমেরিকার ইতিহাসে 9/11 বলতে বোঝানো হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলার ঘটনা, আমরা জানি এই ঘটনাটা। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে 8/12 দ্বারা বোঝানো হয়? এটা প্রশ্ন হচ্ছে তোমাদের, ডাইরেক্ট প্রশ্ন। টিম ডি তোমাদের পাউন্স। 5 4 3 2 1, দুটো টিম পাউন্স করছে। 8/12 যার কনফিডেন্স বেশি তাকে লিখতে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, পরে আমরা জানছি কি হলো। বলো তোমাদের। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। না, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নয়। তোমরা পাউন্স করেছো, তোমরা করেছো, তোমরা করোনি। বলো। বিনয় বাদল দীনেশের সাথে রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশ অফিসারদের যে যুদ্ধটা হয়, অলিন্দ যুদ্ধ, ওরা বলছে অলিন্দ যুদ্ধ। আমরা অ্যান্সারটা একটু দেখি, স্যার কি বলছেন দেখি। রাইটার্স বিল্ডিং এ অলিন্দ যুদ্ধ 1930 সালের 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর মানে হচ্ছে 8/12, ঠিক। তাহলে অলিন্দ যুদ্ধ হচ্ছে সঠিক উত্তর। টিম এ ওরা বোনাস, তাই তো, বোনাসের জন্য ওরা পাচ্ছে +5। টিম বি ওরা পাচ্ছে +10। ওর কনফিডেন্স ছিল, কনফিউশন তৈরি হয়েছিল, একটা কাটাকাটি করছিল, কিন্তু আর টিম সি বলছে না লিখলেই পারতাম। ওরা লিখলো তাজ প্যালেস অ্যাটাক। তাজ প্যালেস অ্যাটাক কি করে হতে পারে? তো টিম সি -5। চেষ্টা করছো পাউন্সটা এবার শিখে নিয়ে পরবর্তীতে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, কিভাবে আমি কোন রাউন্ডে কতটা পাউন্স করব না কোনটা, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট প্রশ্ন কার ছিল? টিম ডি তোমাদের ছিল। এই রাউন্ডের পরের প্রশ্ন টিম সি তোমাদের। উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণ পরিবারের এই সন্তান। পৃথ্বী দত্ত পদবী ছিল তিওয়ারি, কিন্তু একবার জেলা শাসকের এজলাসে তার পরিচয় জানতে চাইলে তিনি পিতার নাম জানান স্বতন্ত্রতা এবং ঠিকানা বলেন জেল। মানে বাবার নাম স্বতন্ত্রতা আর ঠিকানা বলছে জেল। নিজের নাম হিসাবে তিনি সেদিন যা বলেছিলেন, পরবর্তীকালে তার নামের সঙ্গে সেটাই জুড়ে গেল, সবাই ওই নামেই তাকে ডাকতে লাগলো। কোন বিপ্লবীর কথা বলছি? এটা ডাইরেক্ট প্রশ্ন টিম সি তোমাদের। পাউন্স। 5 4 3 2 1, দুটো টিম। ওরা পাউন্স করছে মানে বুঝে শুনেই করছে, তাহলে +10। আর এই অ্যান্সারটা নিতে পারলাম না,
ডাইরেক্ট প্রশ্ন ছিল তোদের, ওটা -5। টিম ডি -5। চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ, অন্য কিছু নয়? আচ্ছা, তেওয়ারি বলছে চন্দ্রশেখর আজাদ। দেখি আমরা উত্তরটা দেখি, স্যার কি বলছেন দেখি, সেটাও তো জানতে হবে। চন্দ্রশেখর আজাদ, জেলা শাসকের এজলাসে তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন আজাদ। খুব ভালো উত্তর। টিম সি +10, ওদের ডাইরেক্ট প্রশ্ন ছিল। এর পরের প্রশ্ন টিম বি, তোমাদের। আচ্ছা, এই বিখ্যাত শরৎবাদকের নাম কি? শরৎবাদককে আমরা দেখতে পাচ্ছি, স্যার বোধহয় একটা ভিডিও দিয়েছেন, আমরা একটু শুনতেও পাবো। অসলোতে 2014 সালে যখন নোবেল পিস প্রাইজ দেওয়া হচ্ছে, তখন দুই ছেলেকে নিয়ে তিনি শরৎ বাজাচ্ছেন। সেই কনসার্টের ছবি আমরা দিয়েছি। তার দুটো ছেলে, আমান আলী বাঙ্গাস আর আয়াস আলী বাঙ্গাস, দুজন। আর আমাকে বলতে হবে শরৎবাদকের নাম কি? ডাইরেক্ট প্রশ্ন তোমার। পাউন্স 5 4 3 2 1। ওরা আগেই লিখেছে, ওই যে বললাম ওরা পাউন্স করছে মানে ওরা জেনেই করছে। সঠিক উত্তর +10 পাচ্ছে টিম এ। তোমরা বলো। টিম বি তোমার ডাইরেক্ট, চেষ্টা করো। নেবো আর কিছু, অন্য কিছু চেষ্টা করবে। আলী আজাদ। আচ্ছা, আমরা বোনাসে যাই, বলো। আমজাদ আলী খান। আমজাদ আলী খান নেবো। ওরা বলছে আমজাদ আলী খান, হবে উত্তরটা? সঠিক উত্তর হচ্ছে আমজাদ আলী খান। টিম ই +5। এই রাউন্ডের শেষ প্রশ্ন টিম এ, তোমাদের জন্য। আর তো 1.5 মাস। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও টিম এ ডাইরেক্ট প্রশ্ন। পাউন্স আমরা ভয়েসটা আইডেন্টিফাই করতে বলেছি। ফুল হাউস হওয়াই উচিত, ফুল হাউস না হলেই মন খারাপ করবে। কিন্তু টাইটেলটা দেখবো। নিশ্চিন্ত হলি বল। চাপে পড়ে গেল। বর্ণ বিপর্যয় হয়, এখানে শব্দ বিপর্যয় হয়েছে। ঠিক আছে, বল তোর। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তো কোনো ভাবার কোনো জায়গাই নেই। ফুল হাউস। এটা একটু জোরে হাততালি হোক। আমরা ইচ্ছা করেই শেষ প্রশ্নটা এমনই রেখেছিলাম যাতে করে ওটা ফুল হাউস হয়। খুব ভালো খেললি কুইজ তোরা, খুব ভালো লাগলো। আমরা স্কোরটা দেখি, এরপরে আরও দুটো রাউন্ড, সেটা সৌম্যদীপবাবু করবেন। ঠিক আছে, তাহলে এই রাউন্ডে আমরা স্কোর দেখতে পেলাম। তাহলে এর পরবর্তীতে আমরা সৌম্যদীপবাবুকে ডেকে নিচ্ছি পরের দুটো রাউন্ড পরিচালনার জন্য। S2S মিডিয়ার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশন চলছে তার 5টি রাউন্ড শেষে টিম এ বিকেটিপিপি হাই স্কুল পেয়েছে 168, টিম বি কালীগতি স্মৃতিনারী শিক্ষানিকেতন পেয়েছে 117, সেন্ট অ্যান্ড্রিউজ হাই স্কুল 5টি রাউন্ড শেষে পেয়েছে 90, বেণীমাধব ইনস্টিটিউশন শিউরি বেণীমাধব ইনস্টিটিউশন পেয়েছে 130, বীরভূম জেলা স্কুল পেয়েছে 150। 5টি রাউন্ড শেষ কুইজ মাস্টার শুভঙ্কর দত্তের সাথে। এরপর কুইজ মাস্টার
সৌম্যদীপ ঘোষের সাথে কি হয়? 90 থেকে বাড়বে কি সেন্ট অ্যান্ড্রিউসের স্কোর? 168-এ যেমন সামনে দাঁড়িয়ে আছে বিকেটিপিপি, তেমনি কি দাঁড়িয়ে থাকতে পারবে, নাকি তাকে টপকে যাবে বীরভূম জেলা স্কুল? দেখা যাক কি হয়। এখন কুইজ মাস্টার সৌম্যদীপ ঘোষের সাথে আমরা সকলে। 15 আগস্ট উপলক্ষে আমরা এক বিশেষ কুইজ আয়োজন করেছি। S2S মিডিয়া সারা বছরই নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, আপনারা তা দেখতে পারেন সোশ্যাল মিডিয়ায়। তাদের একটি অভিনব উদ্যোগ এই কুইজ কম্পিটিশন, পড়ুয়াদের মধ্যে কুইজের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের মধ্যে প্রশ্নোত্তর পর্বের নিজে একে অপরকে জানা এবং আশপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য S2S মিডিয়া 15 আগস্টে এক বিশেষ কুইজ কম্পিটিশনের আয়োজন করেছে। আপনারা পরে সম্প্রচারিত হওয়ার পর তা দেখতে পাবেন। আশা করি কুইজ জমে উঠেছে। আগের কুইজ মাস্টাররা একেবারে মঞ্চ কাঁপিয়ে দিয়ে গিয়েছেন, একেবারে সমানে সমানে টক্কর চলছে। এবার আর 2টি রাউন্ডের পালা বাকি রয়েছে। এই 2টি রাউন্ড শেষেই আমাদের ফাইনাল স্কোর এসে যাবে। আমি সৌম্যদীপ ঘোষ, পরিচিত মুখ, আপনারা অনেকেই চেনেন। S2S মিডিয়া আমি প্রায়ই আসি। দেখা হবে আমাদের আগামীর 2টো রাউন্ডে কি হতে চলেছে। প্রথম টিম এ থেকে প্রশ্ন শুরু হবে। আমাদের টিম এর কোশ্চেনই ফার্স্ট শুরু হবে। প্রথমে ক্লকওয়াইজ হবে, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা যাক কি হয়। টিম এর কোশ্চেন। স্বাধীনতা আন্দোলনে ব্রতী হয়ে বীরভূমের যুব ছাত্ররা নানা সভা সমিতি তৈরি করে আন্দোলন শুরু করেন। আহমদপুরের কাছে কুচুইঘাটা গ্রামে, লাভপুরের ভালাস গ্রামে বহু বিপ্লবীদের আগ্রা বসত। 1931 সাল থেকে 1933 সাল পর্যন্ত অসংখ্য ডাকাতি, লুটপাট, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন বিপ্লবীরা। জগদীশ ঘোষ থেকে শুরু করে রজতভূষণ দত্ত, প্রভাত কুমার ঘোষ, এমনকি একাধিক বিপ্লবী তখন ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন। 1932 সালে পুলিশ সুপার শামসুদ্দোহা বীরভূমের ডাকাতি ও লুটপাটের সাথে জড়িত বিপ্লবীদের বিরুদ্ধে অভিযোগ আনলেন। পুলিশ মহাপরিদর্শককে একটি চিঠি লিখলেন। সেই ভিত্তিতে একের পর এক বিপ্লবীকে গ্রেপ্তার করা হলো। 1934 সালের 14 জুলাই একটি মামলা দাখিল করে 121 ধারায় অধীনে মোট 21 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হলো। রজতভূষণ দত্ত ও প্রাণগোপাল মুখোপাধ্যায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলো। বাকিদের আন্দামানের সেলুলার জেলে পাঠানো হলো। বীরভূমের ওইসব গ্রামে পা রাখলে সেই ইতিহাস এখন গায়ে কাঁটা দেয়। প্রশ্ন হলো, কোন ঐতিহাসিক মামলাতে 21 জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল? আমাদের বীরভূম স্বাধীনতার বলতে গেলে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান ছিল। এখনও লাভপুর, আমোদপুর এই গ্রামগুলোয় গেলে আমাদের শিহরিত হতে হয় সেই স্বাধীনতা সংগ্রামীদের নাম শুনলে। প্রশ্ন হলো, ওই 1934 সালের 14 জুলাই কোন রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোন মামলা করা হয়? খুবই কমন, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। টিম এর কোশ্চেন, পাউন্ড স্টার্ট করলাম। প্রশ্নের মধ্যেই উত্তর আছে। 5, 4, 3, 2, 1। কেউ পাউন্স করবে? ক্লু লাগবে নাকি? ক্লু লাগবে নাকি? ক্লু লাগবে? সবার ক্লু লাগবে? প্রশ্নের মধ্যে উত্তর আছে, ফার্স্ট ক্লু। দ্বিতীয় ক্লু হচ্ছে বীরভূমের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমরা চর্চা করছি। যে দুটো কথা বললাম দুটোর মধ্যেই উত্তর আছে। চলো, এটা প্রত্যেকে জানা উচিত, বীরভূমের প্রত্যেক পড়ুয়া তোমরা। চলো, ডিরেক্ট কোশ্চেন টিমে। কোন ঐতিহাসিক মামলার কথা বলা হচ্ছে? কোন ঐতিহাসিক মামলার কথা বলা হচ্ছে? আহমদপুর ষড়যন্ত্র না। টিম বি, এনি গেস? হবে না। টিম সি? বীরভূম কনস্পিরেসি বা বীরভূম ষড়যন্ত্র। বীরভূম ষড়যন্ত্র। আর একটু জোরে বললে ভালো লাগে। বীরভূম ষড়যন্ত্র। আর একটু জোরে বললে ভালো লাগে। বীরভূম ষড়যন্ত্র। একেবারে রাইট অ্যান্সার, জোরে হাততালি হোক। টিম সি +10। বীরভূম ষড়যন্ত্র মামলা। বীরভূম ষড়যন্ত্র মামলায় 21 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আনা হয়। +5। টিম বি এর কোশ্চেন। টিম বি এর কোশ্চেন। চলো, এখন অলিম্পিকের পারদে গোটা দেশ হাত সেঁকছে।
অবাক লাগলেও শুনতে সত্যি যে শিল্প ও শিল্পীরাও 1948 সাল পর্যন্ত অলিম্পিকে অংশ ছিলেন। মেদিনীপুরের খড়গপুরে জন্মগ্রহণকারী এই বাঙালি শিল্পী কাঠ, পোড়ামাটির, পাথর এবং ধাতু দিয়ে ভাস্কর্য তৈরি করতেন। প্রাথমিকভাবে গিরিধারী মহাপাত্রের কাছ থেকে ভাস্কর্যের প্রশিক্ষণ নেন। পরে পাশ্চাত্য ভাস্কর্য সম্পর্কে আরও ঘনিষ্ঠভাবে বোঝার জন্য ইংল্যান্ডে যান। ওই সময়ে 1948 সালে তার ভাস্কর্য স্কেটিং দ্য স্টেগ তৈরি করেছিলেন, যা লন্ডনে 14তম অলিম্পিকে রূপ এনে দেয় ভারতকে। সুপ্রিম কোর্টের সামনে জাস্টিস ভাস্কর্যটি তারই তৈরি। সংসদের সেন্ট্রাল হলের যে সুভাষচন্দ্র বসুর নেতাজির যে ছবি চিত্রটি পাওয়া যায় সেটিও ওই শিল্পীর আঁকা। এই অলিম্পিক এখন চলছে, এই অলিম্পিকের আবহে বলতে হবে আমি কার কথা বলতে চাইছি, কোন শিল্পীর কথা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, অলিম্পিকে আগে শিল্পীরাও অংশগ্রহণ করতেন 1948 সাল পর্যন্ত। মেদিনীপুরের জন্মগ্রহণকারী একজন বাঙালি শিল্পী, যার ভাস্কর্য গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা স্মরণ করছি সেই সব মানুষদের। বলতে হবে সেই শিল্পীর নাম কি, সেই বাঙালি শিল্পীর নাম কি। পাউন্ড স্টার্ট করলাম 5, 4, 3, 2, 1। পাউন্ডস লেখো, লুকিয়ে লুকিয়ে লিখবে, একেবারেই লুকিয়ে লিখবে। একটাই টিম পাউন্স করেছে, তোমরা পাউন্স করেছো, দুটো টিম পাউন্স, লুকিয়ে লিখবে। সরি, -5। কোনটা? এটা খুবই কাছাকাছি, কিন্তু সরি, -5। তোমাদের ডিরেক্ট কোশ্চেন। নন্দলাল বসু। আর রামকিঙ্কর বেইজ। সুশীল কুমার। একটু চিন্তা করলেই তোমাদের হতো, হাউসের কেউ একটু চিন্তা করলেই সকলে হতো, কেউ পেলে না। উত্তরটা দেখলে খুব, আমি প্রশ্নটার মধ্যেই উত্তর ছিল, উত্তরটা দিন তো স্যার। চিন্তামণি কর, বারবার বলছি একটু চিন্তা করলেই পারতেন, বারবার বলছি চিন্তামণি কর। কারোরই নাম্বার হলো, সরি। খুব ভালো কোশ্চেন ছিল, তোমাদের এটা আশা করি জানা উচিত। নেক্সট কোশ্চেন, টিম সি। এখন রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে উত্তপ্ত ঢাকা। আমরা ফিরে যাব 119 বছর আগে, যখন পুলিনবিহারী দাসের নেতৃত্বে এই বিপ্লবী দলটি 80 জন সদস্য নিয়ে গড়ে উঠেছে চরমপন্থীদের নিয়ে। শোনা যায় বাংলার নানা প্রান্তে প্রায় 500 শাখা ছিল এদের। 1913-তে পুলিনবিহারীর গ্রেপ্তারের পর দলের কাজকর্ম অনেকটাই থেমে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর আবার কর্মকাণ্ড চলতে থাকে, কিন্তু নরমপন্থীরা বেরিয়ে অন্য দল গড়ে। প্রশ্ন হলো, ঢাকার কোন বিখ্যাত বিপ্লবী দলের কথা এখানে বলছি? পুরো নামটা দরকার, প্রশ্নেই উত্তর রয়েছে, পুরো নাম দরকার। অস্থির ঢাকা, আমরা প্রতিবেশী দেশ হিসাবে সেই ঢাকার ঐতিহাসিক সংগঠনগুলোকে স্মরণ করছি স্বাধীনতার প্রাক্কালে। টিম সি এর ডিরেক্ট কোশ্চেন। পাউন্ড স্টার্ট করলাম, 5, লুকিয়ে, সব পাউন্ডস লিখবে লুকিয়ে। 5, 4, 3, 2, 1। তিনটে টিম পাউন্ডস, A, 1, 2, 3, তিনটে টিম পাউন্ডস লেখা হয়ে গেছে। +10, +5 বা পাউন্ড ছিল, থ্যাংক ইউ। +10, তোমাদের পাউন্ড ছিল এটা, ঠিক আছে, ওকে, দুটোই +10, তোমাদের ডিরেক্ট কোশ্চেন, মানে চারটে টিমই +10 হলো, তোমাদের ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার। মাইক্রোফোন। এনি গেস? ভুল বললে নাম্বার কাটবে না, ভুল বলতে পারো, সেটাই ঠিক হবে, যা বলবে তাই ঠিক হবে। বঙ্গপ্রকাশিকা সভা, কাছাকাছি হলো না। আচ্ছা, কি উত্তর আমরা দেখে নেবো, বাকিরা সবাই সঠিক উত্তর দিয়েছে, উত্তরটা কি দেখে নেব। ঢাকা অনুশীলন সমিতি, এই প্রশ্ন একবার এসে গেছে এবং ঢাকা কথাটা বারবার ছিল। চলো নেক্সট বার হবে। টিম ডি এর ডিরেক্ট কোশ্চেন। পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি শুরু হয় 1953 সালে। এখানে স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত পড়ানো হয়, কিন্তু বর্তমানে প্রায় উঠে যাওয়ার মুখে বিভাগটি, কারণ শিক্ষার্থীদের সংখ্যা পায় তলানিতে। বলতে হবে কোন বিভাগের কথা বলছি। সবাই একটু ভেবেচিন্তে খেলছেন নাকি? চলো, একটা পাউন্স আছে, আর কেউ পাউন্স করবে? এনিওয়ান? একটা টিম লুকিয়ে, 1, 2, 3, 4, 5 পাউন্ড ক্লোজ করলাম। একটাই টিম পাউন্স করেছে, অসাধারণ, জোরদার হাততালি হোক। +10,
তোমাদের ডিরেক্ট কোশ্চেন। ভাষা বিভাগ। ভাষা বিভাগ, সরি, তোমাদের তারপর যাবে। বোনাসে সময় পাবে না, বোনাসে সময় পাবে না, কুইক অ্যান্সার দিতে হবে, বোনাসে সময় পাবে না, কুইক। শিল্প বিভাগ না, তোমাদের কোনো গেস? বিজ্ঞান বিভাগ। তোমার সবগুলো বিভাগ হলে তো একটা সময় উত্তর আসবে না। কমার্স। সবই হয়ে গেল, আমরা আমাদের নিজেদের বিভাগটাই ভুলে গেলাম। উত্তরটা দেখলেই হয়তো ক্লিয়ার হবে, উত্তরটা দেখলেই ক্লিয়ার হবে। বাংলা ভাষা, পাকিস্তানের করাচি থেকে বাংলা ভাষার ডিপার্টমেন্ট উঠতে চলেছে। +10 একটি টিম, দুর্দান্ত অ্যান্সার, ওর জন্য জোরে হাততালি হোক একটু নিজেদের মধ্যে। চলো এবার তোমাদের কোশ্চেন, ই এর কোশ্চেন। দেখি স্ক্রিনে কি কোশ্চেন আসছে। বেশ, ভারতরত্ন ভূপেন হাজারিকার গান সর্বদা আমাদের শিহরিত করে, গঙ্গা আমার মা, নানা গান। তিনি প্রতিবেশী দেশ থেকে এমন একটি উপহার পেয়েছিলেন যা 46 বছর ধরে আমৃত্যু আগলে রেখেছিলেন। 2011 সালে মৃত্যুর পর যখন তাকে চিতায় তোলা হলো তখনও সেই উপহারটি আলাদা করে রাখা হলো, যা এখন সংরক্ষিত আছে আসামের গুয়াহাটির সীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। ওনাকে যখন চিতায় তোলা হচ্ছে তখন সেই জিনিসটা আলাদা করে রাখা হচ্ছে। বলতে হবে ওনার কোন জিনিসের কথা এখানে বলা হচ্ছে। ভূপেন হাজারিকা ভারতরত্ন, যার গান আমাদেরকে উদ্বেলিত করে, বারবার ফিরিয়ে নিয়ে যায়, তার গণসঙ্গীত আমাদেরকে বিশেষভাবে নাড়ি দেয়। বলতে হবে উনি আমৃত্যু 46 বছর ধরে একটি জিনিস আগলে রেখেছিলেন। প্রশ্নেতেই উত্তর রয়েছে, ভালো করে প্রশ্ন খেয়াল করলেই পাবে। প্রশ্ন হলো আমরা কোন জিনিসের কথা বলছি, কোন জিনিসের কথা বলছি। খুব সহজ সহজ উত্তর। কোনো ক্লু লাগবে? ভালোভাবে দেখলেই পাওয়া যাবে, প্রশ্নটার মধ্যেই উত্তর আছে, ভালোভাবে দেখো। হ্যাঁ, ওদের ডিরেক্ট কোশ্চেন, টিম ই এর ডিরেক্ট কোশ্চেন। চলো পাউন্স করবে কেউ? 5 4 পাউন্স করবে। লুকিয়ে লুকিয়ে লেখো, লুকিয়ে লেখো, লুকিয়ে লেখো, লুকিয়ে লেখো। একটা পাউন্স করলে, আর কেউ? ক্লোজ করলাম পাউন্স। থ্যাংক ইউ। +10। চলো তোমাদের ডিরেক্ট কোশ্চেন। যে টুপিটি পরে আছেন উনি, যে টুপিটি পরে আছেন উনি, টুপি উনি কাউকে পরাতেন না, ভারতরত্ন। এক্সিলেন্ট অ্যান্সার, +10। প্রশ্নেতেই উত্তর ছিল, বারবার বলছি। ওইটি নেপাল দেশ ওনাকে উপহার দিয়েছিলেন, ওটি পরে তিনি সব জায়গাতেই গান গাইতেন। এই নেপালি টুপির কথা বলছি। চলো এবার নেক্সট লাস্ট রাউন্ডে যাই। মোটামুটি ফাইনাল রাউন্ড হিসাবে এটা ধরা হচ্ছে, যদি না টাই আপ হয়। সে তোমাদের কোশ্চেন, আমরা এই ঘোরবো এদিকে। চলো, একে একটা ড্যাশ রয়েছে। এক্স 2 মোরারজি দেশাই, চরণ সিং, বাবু জগজীবন রাম, যশবন্তরাও চৌহান, দেবীলাল লালকৃষ্ণ আডবাণী। সাথে এটা শেষ হচ্ছে, বানানগুলো একটু ভুল আছে, মাফ করে নিও। 1 নম্বরের নামটা খালি রয়েছে। প্রশ্ন হলো এটা কিসের তালিকা? এটা 5, যদি যার যে ডিরেক্ট অ্যান্সার দেবে, দুটোই অ্যান্সার দিতে হবে। আর এই এক্স কে, দুটো অ্যান্সারই লাগবে। বোনাসের ক্ষেত্রেও 2.5 5, সবের ক্ষেত্রেই কিন্তু হাফ হাফ হয়ে যাবে পাঠ। মোরারজি দেশাই, চরণ সিং, বাবু জগজীবন রাম, যশবন্তরাও চৌহান, দেবীলাল লালকৃষ্ণ আডবাণী। -5, দুটো ক্ষেত্রে হলে মাইনাস। পাউন্স করলেই, একটা উত্তর না পারলেও -5। পাউন্ড স্টার্ট করলাম। 5 4 3 2 1। লুকিয়ে লুকিয়ে লিখবে, লুকিয়ে লিখবে। দুটো টিম পাউন্স করেছে, শুধু তোমরা পাউন্স করোনি, ভেবে চিন্তে খেলছো, ভালো পজিশনে আছে বলে। না, পাউন্সের ক্ষেত্রে দুটোই অ্যান্সার লিখতে হবে। ওকে, সেকেন্ড লিখো, সেকেন্ড লিখো। সরি, -5, -5, -5, লুকিয়ে দাও। একটা ঠিক একটা ভুল, কিন্তু এর ক্ষেত্রে তো হলে মাইনাসই হবে, -5। ঠিকই লিখেছিল, ওয়েট করো, লুকিয়ে রাখো। আচ্ছা, তোমাদের ডিরেক্ট কোশ্চেন, তাই তো? চলো, কি উত্তর? এক্স কে আর কিসের তালিকা? জোরে বলো, মাইক্রোফোনে জোরে বলো। টাইমের বলতে কার জন্মদিন আগে? উনি আগে জন্মেছিলেন, উনি পরে জন্মেছিলেন, সেটা হতেই পারে। সেটা তো তালিকাটা, ওর আরও তো অনেকে ছিলেন। তাহলে তালিকা হবে
বিরোধী দলনেতা, ওকে। রাহুল গান্ধীর নামটা দিতে হতো এখন 8-এ। বেশ, তাহলে সেই হিসেবে ধরলাম আমরা বিরোধী। চলো, ক্রোনোলজি। এনি গেস? আর ওকে, ডিসমিস। চলো, তোমাদের হবে না? হ্যাঁ, তোমাদের হবে। হবে না, তোমাদের পাউন্স ছিল না তো? তোমার পাউন্স ছিল। চলো, উত্তর। এনারা প্রত্যেকেই উপপ্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন। দেবিলাল কি ছিলেন? আচ্ছা, ছিলেন। তারপর পরের উত্তর? লালকৃষ্ণ আডবাণী, উনিও উপপ্রধানমন্ত্রী। আচ্ছা, মানে আরেকটা পার্ট রয়েছে, সেই পার্টের উত্তর? এক্স কে, প্রথম নামটা কে তাহলে? হ্যাঁ হ্যাঁ, প্রথম বলতে এই তালিকা অনুযায়ী প্রথম সেই হবে সর্দার বল্লভভাই। একটু জোরে বললে ভালো লাগে। সর্দার বল্লভভাই আর একটু জোরে বললে ভালো লাগে। সর্দার বল্লভভাই প্যাটেল, একদম +5। ভারতের উপপ্রধানমন্ত্রী আর প্রথম ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রীর নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের লৌহ মানব। চলো, তাহলে +5। পাঁচগুলো তো সব মাইনাস, 82 মাইনাস। চলো, খুব মিস করলে, বাজেভাবে মিস করলে এটা। চলো, তোমাদের ডিরেক্ট কোশ্চেন, টিম ডি এর ডিরেক্ট কোশ্চেন। নাও পরের কোশ্চেন। জেলেদের বাস ছিল বলে এ জায়গার নাম ছিল মেছুয়া বাজার। এ প্রায় 250 বছর আগের কলকাতার কথা। এই জায়গায় পরে হলো বাংলা নবজাগরণের অন্যতম পীঠস্থান। 1875 সালে কলকাতায় যে 31টি থানা গড়ে উঠল তার মধ্যে এটা অন্যতম। আবার 1974 সালে পাথুরিয়াঘাটা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে এখানে বাসা বানালেন দ্বারকানাথ ঠাকুরের দাদু লীনমণিবাবু। বলতে হবে আমি কোন জায়গার কথা বলছি। খুব কমন কোশ্চেন। জেলেদের বাস ছিল বলে এই জায়গাটার নাম ছিল মেছুয়া বাজার। বাংলার যে নবজাগরণ হচ্ছে, এই নবজাগরণের অন্যতম পীঠস্থান ছিল এই জায়গাটা। আর কিছু বলার আশা করি দরকার পড়বে না। প্রশ্ন হলো আমি কোন জায়গার কথা বলছি, কলকাতার কোন বিখ্যাত জায়গার কথা বলছি। পাউন্ড স্টার্ট করলাম। 5, 4, লুকিয়ে লিখবে, সব লুকিয়ে লিখবে। 4, 3, 2, 1। তোমাদের পাউন্স আছে? পাউন্স আছে? একটা পাউন্স, 2টো পাউন্স, 3টে পাউন্স। তোমাদের পাউন্স আছে? নো। 3জনই লেখো তোমাদের ডিরেক্ট কোশ্চেন। কোনটা উত্তর? না, কোনটা উত্তর? এটা তো উত্তর তো? ঠিক উপরে টিক চিহ্ন দিয়ে দাও। -5, সরি। তোমাদের এটা উত্তর। বেশ, এটা রাখো তো একটু দেখি, তোমাদের দেখি। এটা উত্তর, এটা উত্তর, রাখো তো দেখি। আচ্ছা, তোমাদের পাউন্স ছিল না, উত্তর দেখি। জোড়াসাঁকো। তোমরা কি লিখেছিলে? প্রত্যেকেই প্লাস নাম্বার পাবে। জোড়াসাঁকো। উত্তরে আসে দ্বারকানাথ ঠাকুরের দাদু, তিনি এসে বাড়ি করলেন। জোড়াসাঁকো, এটা আশা করি মিস হবে, এটা বুঝতে পারি। তোমরা কেন মিস করলে জানি না। টিম সি এর ডিরেক্ট কোশ্চেন। এখানে গানটা একটু চালাতে হবে। আমরা একজনের লেখা এখানে কবিতা শুনছি। ওমি, তোর বয়স কত? কবিতাটা উনি লিখেছেন। কি জানি গো। বৃষ্টি তুমি আমার এক জুড়ি ভালোবাসা, প্রিয়তমা নির্ভয়, এমন একাধিক কবিতার বই তিনি লিখেছেন। জানা যায় দিকপাল বাপি লাহিড়ী হিন্দি প্রযোজিত ছবির নায়িকা ছিলেন তিনি। সিদ্ধার্থ ধাওয়ানের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কথা সেই হিন্দি ছবি রিলিজ হয়নি। ফলে তার অনেক কাজ আমাদের মনে গেঁথে থাকলেও ওই হিন্দি ছবিটা আর দেখার সুযোগ হয়নি। প্রশ্ন হলো কার কবিতা শুনছি? ভালো করে কবিতাটা শুনো। শিবের দয়ায় তোকে পেলাম, শিবকেই তাই বাপ ডাকলাম। ওনার কবিতার লেখার কবিতার বইগুলো লিখেছিলেন। সেই বইগুলোর নাম কি? বৃষ্টি তুমি আমার এক জুড়ি ভালোবাসা, প্রিয়তমা নির্ভয়। স্বপ্ন দেখায় দিনে দুপুরে। তিনি হিন্দি সিনেমা করেছিলেন, যদিও সেটা রিলিজ হয়নি। বাপি লাহিড়ীর অত্যন্ত প্রিয় ছিলেন। যে কবিতাটা শুনছি ওটা ওনার লেখা। প্রশ্ন হলো এই কবিতাটি কার লেখা? ওমি, তোর পদবী ক্লু লাগবে? বাপি নাকি দেয় শুনেছি। ক্লু দিলে ভালো হয়। ডিরেক্ট যার কোশ্চেন, ক্লু লাগবে? হাত পাওয়া যায়, বাপের আদর, কাঁদায়, হাসায়। তাকে কবি হিসাবেও আমরা চিনি। কিনবো, তাকে কবি হিসাবেও আমরা চিনি। আমি হলে চাই না আমার। আর একটু ক্লু দিই। ঠাকুরদার বীরভূমের সঙ্গে সম্পর্কিত। তুই রূপসী। আর কিছু বলার নেই। কে বলে ডাগর গতর সর্বনাশ। পাউন্ড স্টার্ট করলাম। 5, তো নয় 4, চোখের ধাঁধা, 3, যৌবনেতে 2, কুকুরি রাধা, 1। পুরুষ চোখের ইশারা আসে। চলো, পাউন্ড ক্লোজ করলাম। কোনো টিম পাউন্ড নেই। তোমাদের উত্তর চাইবো। শুধুই মাংস বেশি, তবে তো আর কোনো উত্তর নেই, কোনো ক্লু নেই। গানটা
তাড়াতাড়ি। মেয়ে মানুষের আবার ধর্ম কি গো? সব রবীন্দ্রনাথ কিছু তো ঠাকুর শরীরকিরি। বীরভূমে জন্মেছিলেন। আচ্ছা সালমা বলে, রবীন্দ্রনাথ ধর্ম নয় এই তোমার সমাজ বানায়। সন্ধেবেলা যখন দাঁড়ায় কেউ তো বলে না মহাশ্বেতা দেবী। হিন্দু না। নাকি, তুমি? সবাই বলে কতই যাবি। তারাশঙ্কর বিছানা নাকি বন্দ্যোপাধ্যায় ধর্ম কবি মেলায়। হিসাবে চিনি, শুধু কি শরীর সাহিত্যিকই তো যখন চিনি। শরীর খেলায়। তোমাদের তাই ভাবছি এবার হবে না। থেকে ধর্ম তোমরা? বলবো শরীর বা বিছানা। অন্নদা শঙ্কর রায়। আচ্ছা আমরা একটু উত্তরটা দেখি তো, কি উত্তর? ওমি তোর বয়স কত? স্যার উত্তরটা একটু দেখবো। শতাব্দী রায়, তাকে আমি বারবার বলছি কবি হিসাবেও তাকে চেনা যায়। বীরভূমের সঙ্গে সম্পর্কিত, বীরভূমের 4 বারের এমপি, 4 বারের সাংসদ শতাব্দী রায়। চলো এটা বিরাটভাবে মিস করলে। পরের কোশ্চেন, চলো টিম বি এর কোশ্চেন। 1933 সালের 3রা নভেম্বর মাটির ঘরে দিদিমা শৈলবালার হাতে জন্ম হলো বাবুলের। গুরুপল্লীর ঘরে আতুরেই বাবুলকে দেখতে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ। গিয়েই দিলেন বাবুলের একটি গালভারী নাম। রবীন্দ্রনাথের খুব নেশা ছিলেন, মানে এটা একটা ভালোও লাগতো রবীন্দ্রনাথের, একটা নাম দিতেন আর কি। বাবুলের একটা নাম দিলেন, আবার বললেন বানানটা ভুল করো না, জফলাটা রেখো, ওটা পাল্টে গেলে নামের মানেটাই পাল্টে যাবে। আবার অন্যদিকে 1938 সালের 13ই জানুয়ারি রাধারানী দেবীর কোলে খুকুর জন্ম হলো। 3 দিনের কন্যা খুকুকে অন্য একটি নামে সম্বোধন করে চিঠি লিখলেন রসিক রবীন্দ্রনাথ। 3 দিনের মেয়ে, তিনি চিঠি পড়তে পারেন না, তবু একটি চিঠি লিখলেন রসিক রবীন্দ্রনাথ। পরে খুকুও ওই নামেই পরিচিত লাভ করলেন। রবীন্দ্রনাথের নামকরণ সার্থক হলো। দুজনই স্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে গিয়েছেন। মজার ব্যাপার হলো খুকু ও বাবুলের বিয়ে হলো। পরে অবশ্য ঘটনাক্রমে বিবাহ বিচ্ছেদও হয়ে গেল। মানে রবীন্দ্রনাথ দুজনের নাম দিলেন, খুকু আর বাবুলের দুজনের বিয়ে হয়েছিল, আবার বিবাহ বিচ্ছেদও হয়ে গিয়েছিল। প্রশ্ন হলো সেদিনের খুকু ও বাবুলকে কি চেনা যাচ্ছে? রবীন্দ্রনাথের নামকরণ করা সেদিনের খুকু ও বাবুলকে কি চেনা যাচ্ছে? বোলপুরের কথা বলছি, বীরভূমের কথা বলছি, আশা করি আর কোনো ক্লু লাগবে না। লুকিয়ে রাখবে, লুকিয়ে রাখবে, যাই করবে প্রশ্নটা হাতটা লুকিয়ে রাখো। হ্যাঁ, হাতটা লুকিয়ে রাখো, একদম লুকিয়ে রাখো। পাউন্স করবে, আচ্ছা লুকিয়ে রাখো, ওটা লুকিয়ে রাখো। পাউন্স স্টার্ট করলাম। 5, লুকিয়ে রাখো, লুকিয়ে রাখো সব। 5, 4, 3, 2, 1। আচ্ছা, দুটো টিম পাউন্স করেছে। ডেট কাদের ছিল? তোমাদের ছিল। কি উত্তর পাওয়া যাবে? উত্তর কি আসবে? আসবে না। তোমাদের কি উত্তর আসবে? মহাশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য। মহাশ্বেতা দেবী, তুমি উত্তর দিও। শুরুতে কিন্তু বোলপুরের সঙ্গে সম্পর্ক ছিল না। তোমাদের? অমর্ত্য সেন। আচ্ছা, খুকুটা কি? দুটোই অ্যান্সার লাগবে। যদি ধরে নি তোমার কথা, যদি উত্তর ঠিক হয়, হবে না। দুজনকেই আমি +10 দেবো, +5 না +10। দুজন বানানটাও ঠিক লিখেছে। যে জফলা বানানের কথা রবীন্দ্রনাথ বলে গিয়েছে, দুজন বানানটাও ঠিক লিখেছে। উত্তরটা একটু আমরা দেখে নেব। কি উত্তর? উত্তরটা হলো অমর্ত্য সেন এবং নবনীতা দেবসেন। যেটা আমরা পৃথিবীর আর কোনো দম্পতি আছে কিনা জানা নেই যাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর হয়েছিল, যাদের নামকরণ রবীন্দ্রনাথ করেছিলেন। অমর্ত্য সেন এবং নবনীতা দেবসেন। অমর্ত্যর বানানটার কথা উনি বারবার বলতেন। চলো এবারের কুইজের একেবারে শেষ কোশ্চেন। আমরা একদম অন্তিম লগ্নে এসে হাজির হয়েছি। S2S মিডিয়া আয়োজিত যে আমরা কুইজ করছি, আমাদের কুইজের নাম ভারত কথা কুইজ। শেষ কোশ্চেন তোমাদের বিকেটিপিপি স্কুল, ডিরেক্ট কোশ্চেন। চলো এই গানটা একটু চালালে ভালো হয়। যে গানটা শুনছি সেটি রবীন্দ্রসঙ্গীত, তা হয়তো আর কাউকে বলে দিতে হবে না। চালু করুন। কার গলা, একটু সাউন্ডটা কমিয়ে দিন গানের। কার গলা শুনছি সেটাও খুব চেনা। দেখো শুনো, বাবুল সুপ্রিয়, রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়র গলা আমরা এখানে শুনছি। 2019 সালের 30শে জানুয়ারি গান্ধীঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে প্রোটোকল ভেঙে রবীন্দ্রনাথের এই গান গেয়েছিলেন বাবুল। তখন উপস্থিত ছিলেন ক হচ্ছে একজনের নাম। তিনি শুনে খুব খুশি হয়েছিলেন। তার মৃত্যুর দিন এই গান ককে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন বাবুল। সেই পোস্ট আবার প্রধানমন্ত্রী মোদীও শেয়ার করেন। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ থেকে হাসিনা যে কায়দায় মাত্র 45 মিনিটের মধ্যে এদেশে চলে আসতে পারলেন, তার পিছনেও নাকি কয়ের তৈরি ব্লুপ্রিন্ট তৈরি ছিল।
মানে ক যে ব্লুপ্রিন্ট তৈরি করে গিয়েছিল সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী বাংলাদেশ থেকে হাসিনা ভারতবর্ষে আসতে পারলেন। বলতে হবে ক হিসাবে আমরা কার কথা বলতে চাইছি, যাকে বাবুল সুপ্রিয় ট্রিবিউট দিচ্ছেন। এই কুইজের আজকে শেষ কোশ্চেন। বীরভূম জেলা কুইজ প্রতিযোগিতা যে S2S মিডিয়া আয়োজন করেছে একেবারে অভিনব উদ্যোগে, সেই কুইজের একেবারে শেষ কোশ্চেন। এটা শেষ হতেই আমরা আমাদের স্কোরদের দিকে চলে যাব। পাউন্ড স্টার্ট করলাম। কুইজ কিছু ক্লু না, চাল লাগবে না, লুকিয়ে লেখো। 5 4 3 2 1 পাউন্ডস ক্লোজ করছি। একটাই শুধু পাউন্ডসের টিম রয়েছে। বয়স কত তোমার? 17। আচ্ছা, তোমাদের ডিরেক্ট কোশ্চেন, উত্তরটা বলছি। প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি, তুমি কি লিখেছো? প্রণব মুখার্জি। বীরভূমের কুইজ, S2S মিডিয়ার কুইজ, বীরভূমের মাটির মানুষ প্রণব মুখার্জি উত্তরটা। প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে S2S মিডিয়া আয়োজিত যে আমরা ভারত কথা কুইজ করছিলাম, স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে কুইজ করছিলাম, সেই কুইজের ইতি টানলাম। আমরা প্রণব মুখার্জি সহ এর আগে যত রাজনীতিবিদ রয়েছেন, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, প্রত্যেককে আমরা আকুণ্ঠ ভালোবাসা জানাই, আকুণ্ঠ শ্রদ্ধা জানাই। তাদেরকে স্মরণ করেই আমরা এগোবো, আমাদের বন্ধুরা এগোবে, আমাদের নতুন প্রজন্ম এগোবে। আশা করি কুইজের প্রত্যেককে ভালো লেগেছে। নিজেদের জন্য, প্রত্যেকের জন্য একটু হাততালি হোক। S2S মিডিয়ার পক্ষ থেকে কুইজ কম্পিটিশনের যে আয়োজন করা হয়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, সেই কম্পিটিশন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। রেজাল্ট আমাদের হাতে। একদম খুব আনন্দের একটি খবর যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন সম্মানীয় শ্রী কৌশিক সিনহা মহোদয়, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, বীরভূম জেলা পরিষদ। আমরা তাকে স্বনির্বন্ধভাবে আমাদের এই অনুষ্ঠানে আসার অনুরোধ জানাচ্ছি। সম্মানীয় শ্রী কৌশিক সিনহা মহোদয়, মাননীয় অতিরিক্ত জেলা শাসক, বীরভূম জেলা পরিষদ, তাকে S2S মিডিয়ার CEO শ্রী সঞ্জয় চক্রবর্তী উত্তরীয় দিয়ে এবং একটি স্মারক দিয়ে বরণ করে নেবে। আপনার উপস্থিতিতে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ হে মহতী। স্মারক প্রদানের মধ্য দিয়ে আজকের এই কুইজ কম্পিটিশনে তৃতীয় স্থান অধিকার করেছে সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশন। 170 স্কোর, 170। আমি ছাত্রদেরকে স্যারের কাছে আসার অনুরোধ জানাচ্ছি। সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশন। তৃতীয় হয়েছে আজকে কুইজ কম্পিটিশনে অদ্রিজা কর্মকার, ক্লাস 11, কৌলিক ভট্টাচার্য, ক্লাস 11। খুব সুন্দর পারফরম্যান্স দেখিয়েছে তারা আজকের এই কুইজ কম্পিটিশনে। আরও উত্তরণে যাক তাদের পড়াশুনো এবং তাদের এই উচ্ছ্বাস এবং আগ্রহ, এই শুভকামনা রাখি S2S মিডিয়ার পক্ষ থেকে। আজকে এই কম্পিটিশনে সেকেন্ড হয়েছে বীরভূম জেলা স্কুল। বীরভূম জেলা স্কুলের ছাত্রদেরকে আমরা স্যারের কাছে আসার আহ্বান জানাচ্ছি। আজ এখানে এসেছে সৌরদ্যুতি গুঁই, ক্লাস 12, সৌরদীপ চ্যাটার্জি, ক্লাস 11। আরও উত্তরণে যাক ওদের উচ্ছ্বাস এবং পড়াশুনো, এই শুভকামনা রইল। এখন সেই সময় উচ্ছ্বাস এবং করতালিতে মুখরিত হবে সেই সময়টা, কারণ এখন আসবে BKTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের ছাত্ররা প্রথম স্থান অধিকার করেছে আজকে কুইজ কম্পিটিশনে। আবিদ চৌধুরী, ক্লাস 12, স্পন্দন ব্যানার্জি, ক্লাস 11। হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল। আমরাও ভাবছিলাম কে নেবে এই প্রথম পুরস্কার। অবশেষে এই পুরস্কার চলে গেল BKTPP প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের ছাত্রদের হাতে। অনেক অনেক শুভেচ্ছা, আরও উত্তরণে যাক তাদের প্রচেষ্টা। আজকের এই কুইজ কম্পিটিশানে এসেছেন
আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে, যিনি তার কাছ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটু আশীর্বাদ চেয়ে নেব। প্রথমেই ধন্যবাদ জানাই S2S মিডিয়াকে, যারা স্বাধীনতার প্রাক্কালে এত সুন্দর একটা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছিল। বিষয়টাও খুব সুন্দর নির্বাচন, ভারতীয় সংস্কৃতি এই সম্বন্ধে জানা আমাদের প্রত্যেকের কর্তব্য ভারতীয় হিসাবে। ছাত্রদের তো অবশ্যই, এখন তো অনেকটা সিলেবাসের মধ্যেও এটা বিষয়ে আলোচনা থাকে ইন্ডিয়ান হিস্ট্রি বা পলিটি সম্বন্ধে পড়তে গেলে। এই অনুষ্ঠানে আমার নিজের পার্সোনালি থাকতে পেরে খুব ভালো লাগছে, কারণ আমরাও ছাত্র বয়সে খুব কুইজের টানে ছুটে ছুটে যেতাম বিভিন্ন জায়গায় যেখানে কুইজ হতো। তো কুইজ আমাদের ছাত্রদের জন্য অ্যাজ এ সাইড হবি খুব ইম্পর্ট্যান্ট। এটা তাদেরকে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ তাদের অনেকটা বাড়িয়ে দেয়, যেগুলো তাদের পড়াশোনার ক্ষেত্রেও সাহায্য হয়। তো আমি আজকের এই সুন্দর পরিবেশে যে কুইজ কম্পিটিশন হয়েছিল তার আয়োজককে, আমাদের অ্যাঙ্কার যিনি আছেন তাকে, ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো যে 3টে স্কুল, তাদের তো আলাদা প্রাপ্য পুরস্কার পেল, সম্মান পেল। যারা পারলো না তাদের পরের বারের জন্য অনেক আশা নিয়ে আবার ফিরতে হবে। যেমন অলিম্পিক্সে যারা পদক পাচ্ছে না তারা যেমন আশা নিয়ে থাকছে, তোমাদেরও ভাবতে হবে যে পরের বছরে আমার স্কুল যেন টপে যাবে। এই হেলদি কম্পিটিশনটা থাক। সকলকে আমার পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ মহোদয়ের প্রতি। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন বিশিষ্ট শিক্ষক সম্মানীয় শ্রী অভিজিৎ নন্দন মহোদয়। আমরা তাকে আজ এই অনুষ্ঠানে সবিনয়ে আহ্বান জানাচ্ছি। যার এত সুন্দর আহ্বানে 20টি স্কুল জয়েন করেছে কুইজ কম্পিটিশনে, আমরা কৃতজ্ঞতাও জানাই সম্মানীয় শিক্ষক শ্রী অভিজিৎ নন্দন মহোদয়ের প্রতি। আমাদের এই কুইজ কম্পিটিশনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মহতি ব্যক্তিত্বদেরকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছিলাম, তার মধ্যে একজন মাননীয় শ্রী শুভঙ্কর দত্ত। আমরা তাকে উত্তরীয় প্রদানে সম্মানিত করব এবং আমরা সম্মানিত করব মিলন দেকেও। তিনি আজকে কুইজ মাস্টার 2 হিসেবে ছিলেন এবং আরেকজন আছে সৌম্যদীপ ঘোষ, তাকেও। কিন্তু তার আগে যার হাত দিয়ে আমরা সম্মানিত করব, আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিইও S2S মিডিয়ার সঞ্জয় চক্রবর্তীকে ডেকে নেব। আপনি আসুন। আজকের বিশেষ অতিথি আরেকজন অভিজিৎ নন্দন মহোদয়, তাকে সম্মানিত করব উত্তরীয় দিয়ে। ধন্যবাদ। এরপর আমরা ডেকে নেব কুইজ মাস্টার শ্রী শুভঙ্কর দত্ত মহোদয়কে। আজকে তার প্রচেষ্টায় এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন সঠিকভাবে আমরা করে নিয়ে যেতে পেরেছি, তাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন S2S মিডিয়ার পক্ষ থেকে। টেকনিক্যাল সাপোর্ট এবং কুইজ মাস্টার 2 হিসেবে জেনেছিলেন মাননীয় শ্রী মিলন দে মহোদয়, তাকেও আমরা উত্তরীয় এবং স্মারক প্রদানের মাধ্যমে কৃতজ্ঞতা জানাবো। S2S মিডিয়ার পক্ষ থেকে এগুলি তুলে দেবে শ্রী অভিজিৎ নন্দন মহোদয়। এরপরে কুইজ মাস্টার 3 সৌম্যদীপ ঘোষ, তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো। আজকের এই আয়োজনে 2টি পর্ব, 2টি সুন্দরভাবে তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এখানে। তাকে উত্তরীয় এবং স্মারক প্রদানের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছেন S2S মিডিয়ার পক্ষ থেকে অভিজিৎ নন্দন মহোদয়। তিনি আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন। আজকে যারা অংশগ্রহণ করলেন এত ছাত্রছাত্রী সবাই এসেছিলেন, 20টা টিম, তার থেকে 5টাকে সিলেকশন এবং তারপর ফাইনাল রাউন্ডে 1st, 2nd, 3rd হওয়া। এই প্রতিযোগিতা সুন্দরভাবে যিনি জানালেন এবং তার মধ্যে অন্যতম হলো যারা বাচিক শিল্পী শিক্ষিকা আমাদের সঙ্গে রয়েছেন নিবেদিতাদি অর্থাৎ নিবেদিতা লাহিড়ী, তাকেও একইভাবে আমরা সম্মাননা জানাবো স্মারক দিয়ে।
রঞ্জিত দাকে আসতে বলছি। অভিজিৎ দাকে অনেক ধন্যবাদ। আপনার সহযোগিতা ছাড়া এখানে কুইজ কম্পিটিশনে আসতো না বা আসতে পারতো না। আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। যদি আপনার আশিস আজকের এই ফাইনাল পর্বে উঠেছে, সেই ছাত্রছাত্রীরা পায়, আমরা কৃতজ্ঞ থাকব। আপনার দু চার কথা। ধন্যবাদ সঞ্চালক, এবং সবচেয়ে বড় ধন্যবাদ রইল আমার এবং শুভকামনা রইল এই S2S মিডিয়াকে। S2S মিডিয়ার যিনি কর্ণধার সঞ্জয় চক্রবর্তী, বরাবরই দেখেছি একটা ইনোভেটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে নিয়ে যায়। আজকের এই কুইজ কন্টেস্ট, যেটা ছাত্রছাত্রীদের সবথেকে বড় জিনিস হচ্ছে সৃজনশীলতার যে জায়গা, ক্রিয়েটিভিটি, যেটা সবথেকে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে শুরু করে তাদের মধ্যে ফান অ্যান্ড এনজয়মেন্টের থেকে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স বুস্ট লেভেল, যেটা তাদের মধ্যে একটা অন্যরকম, সবথেকে বড় হচ্ছে একটা অন্যরকমের পার্সোনালিটি তৈরি করে। যেটা এখানে আয়োজন হলো, সেটা আগামী দিনে আরও অন্যভাবে বীরভূম জেলার থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, রাজ্য থেকে শুরু করে যে ভারত কথা যে নামটা দিয়েছে, সেটা ভারতের সর্বস্তরে ছড়িয়ে পড়বে, এটা আমি আশা রাখি। এবং এইভাবেই বীরভূম জেলাকে এই যেভাবে S2S মিডিয়া দেখিয়ে দিল, সেটা অন্য মিডিয়ারাও দেখিয়ে দেবে, এটা আমি আশা রাখি এবং এই বলি আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সম্মানীয় অতিথি। আজকে আমরা সবাই সত্যি সত্যি জয়ী, তার কারণ ফাইনাল রাউন্ডে আমরা সকলে উঠেছি, তাই তো? তাহলে একটা জোরে করে উই শ্যাল ওভার, জোরে একটু উই শ্যাল ওভার। আবার আমরা এগিয়ে যাব, আবার একটা নতুন পর্বে আসবো কুইজ কম্পিটিশানে। তখন হয়তো দেখব আমাদের আজকে যারা 4th এবং 5th হয়েছে, তারা 1st, 2nd হয়েছে। এমনই একটা সুন্দর প্রতিদ্বন্দ্বিতা থাক স্কুলের সাথে স্কুলের, বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের। এমন প্রতিদ্বন্দ্বিতা থাকলে পরে হয়তো কে বলতে পারে যে পরের বার কে 4th আর 5th আসন গ্রহণ করবে 1st আর 2ndের। এমনই থাক প্রশ্নোত্তর পর্ব, এমনই উচ্ছ্বাস উদ্দীপনার সঙ্গে চলুক S2S মিডিয়ার এমনই উদ্যোগ। 15th অগাস্টের আজকের এই প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ কুইজ কম্পিটিশন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।